আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুটু একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত চতুর্থ অধ্যায় অনুপাত ও সমানুপাত নিয়ে। তোমাদের কে বলতেছে, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে অনুপাত ও সমানুপাত। তাহলে এখানে আমাদের কি বলতেছে যে পূর্বের শ্রেণীতে আমরা কিন্তু অনুপাত সম্পর্কে ধারণা লাভ করে এসেছি এবং দেখেছি যে অনুপাত কিভাবে কাজ করে। এই অধ্যায়ে আমরা বিভিন্ন ধরনের অনুপাত সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলো আমরা যে অনুপাতের যে বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে সেই প্রকারভেদগুলো একটু দেখে আসা যাক। তাহলে আমাদের সর্বপ্রথম জানা উচিত যে আসলে অনুপাত কাকে বলে। তাহলে অনুপাত বলতে আমরা এখানে কি বুঝি, যে অনুপাত কি বা রেশিও কি। তাহলে অনুপাত মানে দুই বা ততোধিক সমজাতীয় রাশির তুলনা করা। তাহলে দুটি সমজাতীয় রাশির মধ্যে একটি অপরটির তুলনায় কত গুণ বড় বা ছোট বোঝাতে যে রাশি ব্যবহৃত হয় তাকে আমরা কি বলবো, অনুপাত বলবো। তাহলে অবশ্যই অনুপাত বলতে দুইটা সমজাতীয় রাশির মধ্যে তুলনা করতে হবে এবং একটা আরেকটা থেকে কত বড় বোঝাবে তাকে আমরা কি বলবো, অনুপাত বলবো। তাহলে অনুপাত মূলত একটা হচ্ছে কি ভগ্নাংশ। তাহলে এই যে এর কোনো কি নাই, একক নাই, এবং অনুপাত বীজগণিতিক একটা প্রতীক, অর্থাৎ একে যে কোলন দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। যেমন রাফির কাছে আছে 500 টাকা ও রিয়ার কাছে আছে 300 টাকা। তাহলে রাফি ও রিয়ার টাকার অনুপাত হবে মূলত হচ্ছে 500 অনুপাত কত হচ্ছে আমার 300। তার মানে একে আমরা কি জানলাম যে অনুপাত মানেই হচ্ছে মূলত কি একটা হচ্ছে কি ভগ্নাংশ, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি মূলত হচ্ছে 500 ভাগ মূলত হচ্ছে কত 300। তাহলে এখান থেকে এই দুটো শূন্য কাটা, তার মানে আমাদের এখানে কি থাকবে, যে 5 ভাগ কত 3। তার মানে কি যেহেতু আমার এই যে ভাগ মানে কত অনুপাত, তার মানে কত হবে 5 অনুপাত কত আসবে আমার হচ্ছে 3 আসবে। অর্থাৎ সেটাই কিন্তু এখানে লেখা আছে যে 5 অনুপাত কত 3। তারপরে আমাদের হচ্ছে অনুপাতের প্রকারভেদ। তাহলে অনুপাত আমাদের কত প্রকার, অনুপাত প্রধানত কত প্রকার, 7 প্রকার, যথা হচ্ছে সরল অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, তারপরে একক অনুপাত, ব্যস্ত অনুপাত, তারপরে মূলত হচ্ছে বহু রাশি অনুপাত, আর হচ্ছে ধারাবাহিক অনুপাত। তাহলে আমাদেরকে সর্বপ্রথম এই সরল অনুপাত বলতে কি বুঝি চলো একটু দেখি নেই। যে সরল অনুপাত, তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে, যে যদি কোনো অনুপাতে দুটি রাশি থাকে তাহলে সেই অনুপাতকে আমরা কি বলবো, সরল অনুপাত। এবং সরল অনুপাতে প্রথম রাশিকে পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলা হয়। যেমন 5 ইস্টু কত, অর্থাৎ 3 ইস্টু কত 5, অর্থাৎ এটি একটি সরল অনুপাত। এবং এখানে 3 হলো আমার পূর্ব রাশি আর হচ্ছে পরেরটা 5 হলো আমার হচ্ছে কি উত্তর রাশি। তারা সরল অনুপাতের ক্ষেত্রে আমার ঘটনা কি ঘটবে, যে পূর্ব রাশি এইটা অনুপাতের প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে পূর্ব রাশি, আর পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমার কি উত্তর রাশি। এবার তারপরে হচ্ছে কি লঘু অনুপাত। তাহলে লঘু অনুপাত বলতে কি বুঝবো, যে যদি কোনো সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে কি হয়, ছোট হয়, তাহলে তখন তাকে আমরা কি বলবো, লঘু অনুপাত বলবো। যেমন এখানে হচ্ছে 3 ইস্টু কত 5 বা হচ্ছে 4 ইস্টু কত হচ্ছে আমার 7। যেহেতু এখানে পূর্ব রাশি অর্থাৎ সব সময় উত্তর রাশি থেকে কি ছোট, অর্থাৎ 3 কিন্তু 5 থেকে ছোট, একইভাবে 4 কিন্তু 7 থেকে ছোট। এই কারণে এটাকে আমরা কি বলতেছি, লঘু অনুপাত। তাহলে লঘু অনুপাতের ক্ষেত্রে অবশ্যই পূর্ব রাশি ছোট হবে এবং উত্তর রাশি কি হবে, আমার বড় হবে। দেখো এটা একটা উদাহরণ। ঠিক একইভাবে গুরু অনুপাত আমরা কাকে বলবো, যে যদি কোনো সরল অনুপাতে পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হয় তখন তাকে আমরা হচ্ছে গুরু অনুপাত বলবো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই পূর্ব রাশিটা বড় হতে হবে। যেমন 5 ইস্টু কত 3, এখানে দেখো যে পূর্ব রাশি 5 বড় এবং উত্তর রাশি 3 ছোট। একইভাবে 7 কিন্তু 4 এর থেকে বড়। একইভাবে তোমার এখানে দেখো 6 5 এর থেকে কি বড়। তাহলে গুরু অনুপাতের ক্ষেত্রে অবশ্যই পূর্ব রাশি বড় হতে হবে এবং উত্তর রাশি কি হবে, ছোট হবে। দেখো তাহলে 6 কিন্তু 5 এর থেকে বড়, অর্থাৎ পূর্ব রাশি বড় আর উত্তর রাশি আমার হচ্ছে কি ছোট। তাহলে আশা করি তোমরা গুরু অনুপাত বুঝতে পারছো। এবার একক অনুপাত আমরা কাকে বলবো, মূলত একক অনুপাত বলতে বোঝায় যে যদি কোনো সরল অনুপাতে পূর্ব রাশি ও উত্তর রাশি সমান হয় তখন সেই অনুপাতকে আমরা কি বলি, একক অনুপাত। তাহলে একক অনুপাতের ক্ষেত্রে আমার হচ্ছে পূর্ব রাশি সমান সমান কি হতে হবে, উত্তর রাশি। যেমন 1:1 বা 2:2 বা 5:5 এরকম তোমার হচ্ছে পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয় কি হবে, আমার সমান হবে। এবার বহুরাশিক অনুপাত আমরা কাকে বলবো, যে 3 বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে। যেমন এই যে 15:15:15, অর্থাৎ যাকে আমরা 15 দ্বারা ভাগ করলে 1:1:1। যেহেতু এখানে আমার 2 এর অধিক রাশি রয়েছে এই কারণে এটাকে বলতেছে যে বহু রাশিক অনুপাত। তাহলে আরিফ
দেখো 15 টাকা দিয়ে একটি খাতা ও 15 টাকা দিয়ে একটি বল পেনের সাথে 15 টাকা দিয়ে একটি রাবারও কিনলো, তাহলে এই ক্ষেত্রে তার মূল্যের অনুপাত হবে 15:15:15, অর্থাৎ যাকে লেখা যায় 1:1:1। একইভাবে ধারাবাহিক অনুপাত আমরা কাকে বলবো? যে দুইটি অনুপাতের মধ্যে প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি পরস্পর সমান হলে তাকে আমরা কি বলবো? ধারাবাহিক অনুপাত বলবো। যদি দেখো আমার হচ্ছে প্রথম রাশি অনুপাত হচ্ছে দ্বিতীয় রাশি, ধরলাম যে 1:2, আবার হচ্ছে দ্বিতীয় রাশি এবং হচ্ছে তৃতীয় রাশি, এখানে দেখো যে 2:3, অর্থাৎ এই যে প্রথম অনুপাতের হচ্ছে তোমার হচ্ছে দ্বিতীয় রাশি আর দ্বিতীয় অনুপাতের যদি হচ্ছে প্রথম রাশি পরস্পরের কি হয়? সমান হয়, তাহলে সেটাই হবে আমার হচ্ছে ধারাবাহিক অনুপাত। তাহলে আমরা এটাকে লিখতে পারবো যে প্রথম অনুপাত, দ্বিতীয় অনুপাত, তৃতীয় অনুপাত, অর্থাৎ 1:2, অর্থাৎ এই দুটোর মধ্যে এখানে যেহেতু 2 তার মানে কি একটা 2 নেব আর এখানে কি থাকবে? 3 থাকবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে ধারাবাহিক অনুপাত কাকে বলে। তাহলে এইবার তারপর আমাদের কি বলতেছে যে তার আগে চলো আমরা কয়েকটি কাজ করি। তাহলে আমরা কি কাজ করব? যে তোমরা চিত্রে প্রাণীটিকে দেখো তো তোমরা কি চিনতে পারছো এবং প্রাণীটির নাম কি? এটি একটি জিরাফ। হ্যাঁ, আমরা কিন্তু চিত্রের দিকে দেখে লক্ষ্য করতেছি যে এটা একটা হচ্ছে আমার জিরাফের ছবি, যেহেতু আমার জিরাফের কি থাকে? গলাটা একটু অনেক লম্বা থাকে। তাহলে উচ্চতার দিক দিয়ে প্রাণী জগতের সবচেয়ে বড় প্রাণী হচ্ছে কি? জিরাফ। তাহলে এবার জিরাফটি দেখো এবং এখানে জিরাফটির গলার দৈর্ঘ্য এবং জিরাফটির দৈর্ঘ্য কি করো? মাপতে হবে এবং নির্দিষ্ট রেখা বরাবর তোমরা জিরাফটির গলা ও জিরাফটির দৈর্ঘ্য মাপো এবং কি করো? যে গলা ও সম্পূর্ণ দৈর্ঘ্যের অনুপাতটি নির্ণয় করো। তাহলে আবার একইভাবে জিরাফটির দৈর্ঘ্য ও জিরাফটির গলার দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো এবং তুমি যে অনুপাত দুটি পেলে সেটি নিচের ছকে লেখো। তাহলে আমাদের সর্বপ্রথম কি করতে বলতেছিল? যে নির্দিষ্ট রেখা বরাবর জিরাফটির গলা, অর্থাৎ দেখো তো আমাদের নির্দিষ্ট রেখা বরাবর দেখো তো আমাদের হচ্ছে এই যে এতটুকু মূলত হচ্ছে তোমার হচ্ছে জিরাফের কি হচ্ছে? গলার দৈর্ঘ্য। হ্যাঁ, তাহলে এই এতটুকুর মধ্যে তোমার হচ্ছে এই জিরাফের গলার দৈর্ঘ্য ধরলাম হচ্ছে কত? আমার হচ্ছে এই 2 মিটার, যেহেতু আমার হচ্ছে জিরাফের একটু গলা একটু লম্বায় থাকে তার মানে 2 মিটার ধরবো। এবার তারপর আমাদের কি কি বলতেছে যে তাহলে আবার জিরাফটির দৈর্ঘ্য মাপো। এইবার আবার কি করতেছে? আমাকে হচ্ছে একদম সম্পূর্ণ জিরাফটির দৈর্ঘ্য মাপতে বলতেছে। ধরো আমরা সম্পূর্ণ জিরাফটির দৈর্ঘ্য মাপে পাইলাম একদম হচ্ছে কত? 5 মিটার। ধরো পাইলাম হচ্ছে কত? আমি সম্পূর্ণ জিরাফটির দৈর্ঘ্য ধরলাম, পাইলাম হচ্ছে কত? 5 মিটার। তারপরে কি বলতেছে? এবং গলা ও সম্পূর্ণ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে বলতেছে। তাহলে গলা আর সম্পূর্ণ দৈর্ঘ্য, তার মানে গলার আমরা হচ্ছে কত ধরলাম? গলার ধরলাম মূলত হচ্ছে 2 মিটার আর হচ্ছে এই সম্পূর্ণ দৈর্ঘ্য ধরলাম 5 মিটার, তার মানে আমাদের হবে কত? তাহলে গলা আর সম্পূর্ণ তার মানে হচ্ছে কত? 2 কত হবে? আমার হচ্ছে 5। আবার কি বলতেছে? একইভাবে জিরাফটির দৈর্ঘ্য ও জিরাফটির গলার দৈর্ঘ্য অনুপাত, তার মানে এবার যদি আমি জিরাফটির দৈর্ঘ্য ধরি তার মানে কত হবে? যে 5 আর হচ্ছে গলার দৈর্ঘ্য হতে হবে কত? 2, তার মানে এবার হবে হচ্ছে 5:2, অর্থাৎ এইভাবে আমরা যে অনুপাত দুটো পাইলাম, অর্থাৎ একটা হচ্ছে 2:5 আর একটা হচ্ছে 5:2, এই দুটোই মূলত আমাদেরকে কি করতেছে? এই নিচের ছকে লেখো। তাহলে আমাদের যে জিরাফের গলার দৈর্ঘ্য এখানে লিখতে হবে, তারপরে এখানে পুরো জিরাফের দেহের দৈর্ঘ্য, তারপরে অনুপাত, এগুলো এখানে লিখতে হবে। তো চলো আমরা এই ছক 4.1 সমাধান করে ফেলি। তার মানে এইবার দেখো, মনে করো যে জিরাফের গলার দৈর্ঘ্য আমরা মেপে কত পাইলাম? এই যে 2 মিটার পাইলাম। হ্যাঁ, আবার একইভাবে জিরাফের পুরো দেহের দৈর্ঘ্য মাপে পেলাম হচ্ছে 5 মিটার। এবার হচ্ছে গলার দৈর্ঘ্য ও পুরো দেহের অনুপাত, অর্থাৎ আগে প্রথমত গলার দৈর্ঘ্য দিব, অনুপাত তোমার হচ্ছে পুরো জিরাফের অনুপাত। একইভাবে পুরো দেহের, কারণ পুরো দেহ আমার ছিল 5 আর গলার দৈর্ঘ্য ছিল কত? হচ্ছে 2, তার মানে কত হবে? 5:2। তাহলে এইভাবে তোমাকে কি করতে হবে? এইগুলো মেপে মেপে একটু এই সবগুলো পূরণ করতে হবে। এবার তারপরে আমাদের কি কি বলতেছে? যে এবার তোমরা তোমাদের বাংলা বই ও গণিত বইটি নাও। তাহলে দুইটি বইয়ের দৈর্ঘ্য, প্রস্থ ও পুরুত্ব মাপো। এবার গণিত বই ও বাংলা বইয়ের দৈর্ঘ্য অর্থাৎ প্রাপ্ত দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। একইভাবে প্রস্থ ও পুরুত্বের অনুপাত কি করো? নির্ণয় করো। এবার তোমার প্রাপ্ত তথ্যের সাপেক্ষে ছক কত? এই যে 4.2 কি করে পূরণ করো, অর্থাৎ নিচে আমাদের একটা দেখো ছক দেওয়া আছে। তাহলে এখানে আমাদেরকে গণিত বইয়ের দৈর্ঘ্য লিখতে হবে, এখানে প্রস্থ আর এখানে হচ্ছে পুরুত্ব। একইভাবে এখানে বাংলা বইয়ের দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে পুরুত্ব। একইভাবে এখানে তাদের অনুপাতটা লিখতে হবে। অর্থাৎ এই দেখো আমাদের এখানে দেখো একটা বই দেওয়া আছে, মনে করো ধরো এই বইটাকে তুমি স্কেল দিয়ে মাপতেছো। হ্যাঁ, তাহলে স্কেল দিয়ে মাপার সময় তুমি এর হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর পাইলাম মনে করো হচ্ছে কত?
24 সেন্টিমিটার। হ্যাঁ, তুমি পাইছো কত 24 সেন্টিমিটার। একইভাবে তুমি হচ্ছে প্রস্থ বরাবর, অর্থাৎ এই প্রস্থ বরাবর মাপে তুমি মনে করে পাইলা হচ্ছে কত, এই যে 20 সেন্টিমিটার। আর মনে করো যে তুমি হচ্ছে গণিত বইয়ের হচ্ছে পুরুত্ব পাইলা কত হচ্ছে 2 সেন্টিমিটার, আর হচ্ছে বাংলা বইয়ের পাইলা কত হচ্ছে 1 সেন্টিমিটার। অর্থাৎ এই বিষয়গুলো মূলত এখানে লিখতে হবে। তো চলো আমরা এই বিষয়টা একটু দেখে নেওয়া যাক। তাহলে এবার আমাদের হচ্ছে কত সব এই 4.2। তাহলে গণিত বইয়ের আমরা দৈর্ঘ্য মাপে পেলাম হচ্ছে 24 সেন্টিমিটার, আর প্রস্থ পাইলাম মূলত হচ্ছে 20 সেন্টিমিটার, আর পুরুত্ব পেলাম 2 সেন্টিমিটার। একইভাবে বাংলা, যেহেতু আমার বইয়ের দৈর্ঘ্য এবং প্রস্থ মোটামুটি সেম থাকে, তাহলে বাংলা বইয়ের দৈর্ঘ্য হবে কত 24 সেন্টিমিটার, প্রস্থ হবে 20 সেন্টিমিটার। এবার যেহেতু আমার বাংলা বই এই গণিত বইয়ের থেকে মোটামুটি একটু চিকন থাকে, তার মানে তার পুরুত্ব কি হয়, কম হয়। তার মানে কত হবে আমার 1 সেন্টিমিটার। তাহলে এবার দৈর্ঘ্যের অনুপাত কত হবে 24:24। আবার একইভাবে প্রস্থের হবে কত, তাহলে 20 অনুপাত কত 20। আবার হচ্ছে পুরুত্বের অনুপাত হবে এখানে মূলত হচ্ছে 2 অনুপাত কত 1। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।